এপিসোড 7 এর শুরুতে দেখি সেনা যেমাত্র বাড়িতে ফিরে আসে সে দেখে রাই মেঝেতে বসে আছে এবং সেনার সেই সব জিনিসপত্র যা দেখে বোঝা যায় যে রায়ের একজন বড় ফ্যান সেগুলো মেঝেতে ছড়ানো আছে। রায়কে খুবই মনমরা দেখাচ্ছে। সে সেনাকে জিজ্ঞাসা করে আমাকে উত্তর দাও, আমাকে বুঝিয়ে বলো এগুলো এখানে কি করছে। রায় আরো বলে আমার শুরু থেকেই সন্দেহ ছিল কোনো উকিল কি তার ক্লায়েন্টকে বাঁচানোর জন্য এত কিছু করে। সেনা তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু রায় তার কোনো কথা শুনতে চায় না। সেনা রায়কে বোঝায় এটা সত্যি যে আমি তোমার ফ্যান, কিন্তু এটাই একমাত্র কারণ নয় যে আমি তোমার মামলাটি নিয়েছিলাম। রায় তখন বলে তাহলে এই সব জিনিস লুকানোর দরকার কি ছিল? যদি তুমি শুরু থেকে একদম সত্যি সত্যি সব কথা বলতে তাহলে আমি বিষয়টা খুব ভালোভাবে সামলে নিতে পারতাম, হয়তো তখন তোমার উপর এতটা নির্ভরশীলও হতাম না। রায় বলে সে খুব খুশি ছিল যে তার জীবনে প্রথমবার কেউ তাকে এতটা সমর্থন করছে, কারণ রায়ের মনে হচ্ছিল এই সমর্থন সে একজন সাধারণ মানুষ হিসেবে পাচ্ছে, গোল্ড বয়েজ ব্র্যান্ডের সদস্য হিসেবে নয়। কিন্তু এখন সে খুব কষ্ট পাচ্ছে এই ভেবে যে সেনাও তার সাহায্য শুধু এই কারণে করেছিল যে সে গোল্ড বয়েজের একজন সদস্য। তাই রায় এতে খুব বিচলিত হয়ে পড়ে এবং সেখান থেকে চলে যাওয়ার উদ্যোগ নেয়। কিন্তু সে ফিরে দাঁড়িয়ে সেনাকে জিজ্ঞাসা করে আমি শুধু একটা জিনিস জানতে চাই, যদি আমি গোল্ড বয়েজ ব্র্যান্ডের সদস্য না হতাম তাহলে কি তুমি আমাকে এতটা সমর্থন করতে, আমার উপর বিশ্বাস রাখতে? এটা শুনে সেনা একদম চুপ হয়ে যায়, তার কাছে কোনো উত্তর নেই। সে কাঁদতে শুরু করে। রায় সেনার বাড়ি থেকে ছুটে বেরিয়ে আসে। তার পুরনো সব স্মৃতি মনে পড়তে থাকে যখন সেনা তাকে সাহায্য করছিল। রায় এই মামলার শুরু থেকেই খুব মন ভাঙা এবং হতাশ ছিল, কিন্তু সেনা তাকে সাহায্য করছিল সেসব কথা তার মনে পড়ছে। ঠিক তখন রায়ের ফোন বাজে এবং দেখে তার ম্যানেজার তাকে কল করেছে। অন্যদিকে আমরা দেখি সেনা তার বাড়ির সেই রুমের মেঝেতে বসে আছে। সে কিছুই বলছে না, কিন্তু সেই সমস্ত জিনিসপত্রের দিকে তাকিয়ে আছে যা সে বছরের পর বছর সংগ্রহ করেছিল। তখন সেখানে জঙ্গে আসে এবং সেনাকে এই অবস্থায় দেখে সে জিজ্ঞাসা করে এখানে কি হয়েছে, তুমি এভাবে বসে আছো কেন? সেনা তাকে বলে রাই সব জেনে গেছে। জঙ্গে সেনাকে বলে যদি আমি আগেই এই জিনিসগুলো ফেলে দিতাম তাহলে এমন হতো না। সে সব জিনিস একটি ব্যাগে প্যাক করতে থাকে। তখন সেনা বলে থাক, এই জিনিসগুলোতে হাত দিও না, আমি নিজেই ফেলে দেব। জঙ্গে বলে তুমি নিজেকেই কতদিন মিথ্যা বলবে? তুমি নিজেই বলেছিলে তুমি যা করছো তাতে তোমার কোনো ব্যক্তিগত অনুভূতি জড়িত নেই, তুমি শুধু তার উকিল আর তুমি এগুলো ফেলে দিতে পারোনি। সেনা মাঝে কথা কেটে বলে আমি ফেলে দিতে যাচ্ছিলাম। তারপর আমরা একটি ফ্ল্যাশব্যাকে দেখি সেনা তার রুম থেকে রায়ের সব পোস্টার খুলছে। সে সেগুলো একটি ব্যাগে ভরে ডাস্টবিনের পাশে রাখি, কিন্তু সেনা বলে আমি অনেক চেষ্টা করছি কিন্তু কিছু জিনিস আমি তবু ফেলে দিতে পারিনি। সানা বলে রায় ছিল তার জীবনের প্রথম মানুষ যাকে সে এভাবে পছন্দ করেছিল। ফ্ল্যাশব্যাকে আমরা আরো দেখতে পাই সানা কত খুশি হয়ে তার রুমে রায়ের পোস্টার সাজিয়েছিল। রায় সংক্রান্ত জিনিস সংগ্রহ করতে তার খুব ভালো লাগতো। সানা বলে আমি যখন রায়ের জিনিসপত্র ফেলছিলাম তখন আমার মনে হচ্ছিল এত বছর ধরে রায়ের জন্য যা কিছু আমি অনুভব করেছি তার সবকিছু যেন কোনো মানেই নেই। তারপর আমরা আবার ফ্ল্যাশব্যাকে দেখি সেনা আবার সেই সব জিনিসপত্র কুড়িয়ে নিয়ে বাড়িতে ফিরে আসে, সেগুলো তার স্টোর রুমে লুকিয়ে রাখে। অন্যদিকে আমরা দেখি রায় তার ম্যানেজারের সাথে দেখা করতে গেছে। সেখানে ম্যানেজার তাকে বলে জেহির সাথে এখনো কারো কোনো যোগাযোগ হয়নি এবং সে ফোনও তুলছে না। ম্যানেজার রায়কে জিজ্ঞাসা করে জেহি কি তোমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করেছে? রায় বলে সে আমাকে কেন যোগাযোগ করবে, আমার সাথে তার কোনো সম্পর্কই নেই। ম্যানেজার আরও বলে সে ইয়ংবিনের সাথেও যোগাযোগ করেনি, অথচ ইয়ংবিন তার সবচেয়ে ভালো বন্ধু ছিল। ইয়ংবিন এখন কোম্পানি ছেড়ে দিয়েছে, তাই সে কোম্পানির দেওয়া অ্যাপার্টমেন্টও থাকে না। ইয়ংবিন চলে যাওয়ার আগে ম্যানেজারকে বলেছিল সে যেন তার পক্ষ থেকে রায়ের কাছে ক্ষমা চেয়ে নেয়। ম্যানেজার রায়কে এও বলে যে প্রতিপক্ষের উকিল জেজি কিছু তদন্ত করতে চেয়েছিল, কিন্তু এখন জেজিরও কোনো খোঁজ খবর নেই। আরেক দৃশ্যে ম্যানেজার কোম্পানির সিওর সাথে কথা বলছে। ম্যানেজার বলে যে সে রায়কে কোম্পানির বাসাতেই আটকে রেখেছে এবং সিও ম্যানেজারকে বলে দ্রুত জেজিকে খুঁজে বের করতে। অন্যদিকে আমরা দেখি পরের দিন সকালে স্টেনা ঘুম থেকে উঠে সে দেখে তার ফোন বাজছে। সে ফোন তুলতে কিছুটা হতবাক হয়ে যায়। এরপর আমরা তাকে দ্রুত কোথাও এক জায়গায় যেতে দেখি। সে প্রতিপক্ষের উকিলের অফিসে এসেছে এবং সেখানে উকিল বঙ্গন রায়কে জিজ্ঞাসাবাদ করছে। সে রায়কে বলে তোমার কি মনে হয় এটা খুব অদ্ভুত কাকতালীয় যে মাত্র জেহে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিল অমনি সে নিখোঁজ হয়ে গেল? এমনটা নয় তো যে তুমি তাকে গায়েব করে দিয়েছো? রায় বঙ্গনকে বোঝানোর চেষ্টা করে যে সে কিছু করেনি, কিন্তু বঙ্গন শুনতে চায় না।
ঠিক তখন সেনা সেখানে আসে এবং বলে, তুমি এরকমটা করতে পারো না। তুমি কোনো ক্লায়েন্টের সাথে তার উকিল ছাড়া তদন্ত করতে পারো না। বঙ্গন বলে, তোমার ক্লায়েন্টই আমাকে অনুমতি দিয়েছে যে আমি তোমার উপস্থিতি ছাড়াই তার থেকে প্রশ্ন করতে পারি, আর তুমি এখন সেই তদন্তে বাধা দিচ্ছ। সেনা সেখান থেকে বেরিয়ে আসে। তদন্ত শেষ হলে রায়ও বেরিয়ে আসে। সানা তার সাথে কথা বলার চেষ্টা করে। সানা তাকে থামায়, কিন্তু রায় তার কোনো কথা শুনতে চায় না। সানা তাকে বোঝায়, আমি জানি আমার উপর খুব রাগ করেছো তুমি, কিন্তু যদি তুমি এভাবে আমাকে ছাড়া তদন্তে যেতে থাকো তাহলে তারা তোমাকে যে কোনো ভাবে ফাঁসিয়ে দিতে পারে। রায় বলে, এখন আমার তোমার উপর একটুকু বিশ্বাস নেই, তুমি যা কিছুই বলো না কেন। আমি জানি না কি সত্যি আর কি মিথ্যা। কথা বলে সে চলে যেতে থাকে। পেছন থেকে সেনা বলে, আমি তোমার ফ্যান ছিলাম, হ্যাঁ এটা সত্যি। আমি সম্ভবত এই কারণে আমি তোমার মামলা আগ্রহী হয়েছিলাম, কিন্তু যে মুহূর্তে আমি তোমার উকিল হলাম সেই মুহূর্ত থেকে আমি ভাবিনি যে আমি তোমার ফ্যান। আমার কাছে কাজ আর ব্যক্তিগত জীবন আলাদা। সে বলে, যাকে আমি পছন্দ করতাম সে গোল্ড বয়েজের সদস্য রায়, আর যাকে আমি এখন ডিফেন্ড করছি সে একজন সাধারণ মানুষ। কিন্তু রায় তার কোনো কথাই শুনতে চায় না। আমরা বুঝতে পারি রায় কিছুই বুঝতে চাইছে না। সে এতটাই আঘাতপ্রাপ্ত যে সে সেনার কোনো এক্সপ্লেন শোনার জন্য প্রস্তুত না। সে সানাকে বলে, এখন থেকে তুমি আমার উকিল নাও। কথা বলে সে সেখান থেকে চলে যায়। তার চোখে জল, আর সেনা সেখানে একা দাঁড়িয়ে কাঁদতে থাকে। বিল্ডিং থেকে বেরিয়ে রায় তার ম্যানেজারের সাথে দেখা করে এবং বলে, এখন থেকে সেনা তার উকিল নয়, তাই যেন ম্যানেজার সেনাকে আর কন্ট্যাক্ট না করে। সেনার এখন এই মামলার সাথে কোনো সম্পর্ক নেই। সেনা সেখানে দাঁড়িয়ে থাকে, তার কিছু মাথায় ঢুকছে না, তার ব্রেন কাজ করছে না। তার সামনে লিফট দাঁড়ায়, কিন্তু সে লিফটে উঠে না। সে সেখানে দাঁড়িয়ে থাকে, লিফট চলে যায়। তখন কিছু দূর থেকে প্রতিপক্ষের উকিল বঙ্গন আসে এবং সেনাকে বলে, লোকেরা খুবই স্বার্থপর, সবাই শুধু নিজের কথাই ভাবে। যেমন তোমার ক্লায়েন্ট, তুমি তার জন্য এত কিছু করলে শেষে সে কি করলো, তোমাকেই ফায়ার করে দিল। সেনা তাকে বলে, মনে হচ্ছে তোমার আজকাল কোনো কাজ করার নেই। যদি তোমার কাজ দরকার হয় আমাকে বলতে পারো, কারণ তুমি এখন শুধু ফালতু কথা বলছো। বঙ্গন বলে, না আমি এখন খুব ব্যস্ত। যে কেউ নিখোঁজ হয়েছে, তোমার মনে হয় না সে খুবই অদ্ভুত সময়ে নিখোঁজ হয়ে গেছে? সেনা বলে, আমি কি বলতে পারি না যে সে নিজের ইচ্ছায়ও পালিয়েছে? তুমি শুধু ফালতু কথা বলছো, ফালতু সন্দেহ করছো, কিন্তু তুমি এই মামলায় আসল দোষীকে খুঁজে বের করতে কিছুই করছো না। তোমার কি মনে হয় না তুমি এখন পর্যন্ত সব তদন্ত ভুল, কারণ এখন তুমি সেই মানুষের কাছেও পৌঁছাতে পারোনি যে আসল দোষী? এতে বঙ্গন রাগ হয়। সে বলে, তোমার আমার চেয়ে বেশি জানা আছে নাকি? যা কিছু হবে তা হবে আমার মতে, আমার কোনো যায় আসে না যে কে দোষী আর কে নয়। সানা বলে, তুমি ঠিক তোমার বাবার মতোই, তিনিও এমনই ছিলেন। তিনিও বলতেন একজন উকিলের কাজ হলো তার প্রতিপক্ষের অপরাধ স্বীকার করানো, সে অপরাধ করে থাকুক বা না করে থাকুক। তুমি ঠিক তাই করছো, তোমার বাবার মতোই। বঙ্গন বলে, আমার কোনো কিছুতে যায় আসে না, আর শেষে আদালতে যা প্রমাণিত হবে সেটাই সত্য হয়। একবার আদালতে রায় দিলে তারপর সেটাই সত্য। সে আরো বলে, শেষে তোমার বাবাও দোষী প্রমাণিত হয়েছিল, রায়ের সাথেও ঠিক তাই হবে, চেষ্টা যতই করো, তখন হোক বা এখন হোক, তুমি কখনোই আমাকে হারাতে পারবে না। ঠিক তখন লিফট দরজা খোলে এবং বঙ্গন কটূক্তি করে সেনাকে বলে, যাও না, এই লিফটে উঠে যাও, কেন যাচ্ছ না? আবার হামাগুড়ি দিয়ে উঠে আসার দরকার নেই, তুমি কিছুই করতে পারবে না। তারপর আমরা দেখি সেনা তার গাড়িতে যায় এবং প্রচন্ড রাগান্বিত থাকে। সে বঙ্গনকে কোনো জবাব দিতে পারলো না এবং এখন সে রায়ের উকিলও নয়। তার কিছুই বুঝতে না পেরে সে হেজোকে ফোন করে। হেজো এবং সেনা একটি রেস্তোরাঁয় মিলিত হয়, কারণ সেনা হেজোকে ডেকেছিল। হেজো বলে যে সে একজন বেশ সিনিয়র উকিলকে চেনে, যিনি এই মামলাটি নিতে চাইবেন। তিনিও আগে এমন মামলা লড়েছেন, তাই তিনি রায়ের মামলাটি সহজেই জিতে যেতে পারবেন। সেনা হেজুকে বলে যে এখন সে রায়ের উকিল নয়, তাই হেজুকে যেন রায়ের জন্য দ্রুত কোনো ভালো উকিল খুঁজে দেয়। হেজু জিজ্ঞাসা করে, কিন্তু আমাকে আগে জানতে হবে তুমি এখন রায়ের মামলা কেন লড়ছো না? সেনা বলে, কারণ আমি আমার ক্লায়েন্টের বিশ্বাস ভেঙেছি। সেনা বলে, যখন তুমি কোনো উকিল ঠিক করবে আমি মামলার সব তথ্য তোমাকে পাঠিয়ে দেব। কথা বলে সে যেতে থাকে। হেজু তাকে থামিয়ে বলে, এখন পর্যন্ত রায়ের মামলা এত ভালোভাবে সামলানোর জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু এখন আমি আশা করি এরপর তুমি আর রায় কখনো মিলিত হবে না।
সেনা এই কথা শুনে বলে, তুমি এই ব্যাপারে চিন্তা করো না, এমন কখনো হবে না। এ কথা বলে সে চলে যায়। অন্যদিকে আমরা দেখি রাই ইয়ংবিনের সাথে কথা বলছে। সে ইয়ংবিনের কাছে জেহি সম্পর্কে জানতে চাইছে। ইয়ংবিন বলে সে কিছুই জানে না, জেহি নিখোঁজ হয়ে গেছে। রায়ের অনেক কথা মনে পড়ছে, তার মনে পড়ছে কিভাবে বঙ্গন তদন্তের সময় বলেছিল যে জেহি নিখোঁজ হলে এতে সবচেয়ে বেশি তার লাভই হবে, কারণ জেহি রায়ের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছিল। তার আরো মনে পড়ছে কিভাবে সেনা তাকে সাহস দিয়েছিল যেন সে মামলা লড়তে পারে। রায় বিভ্রান্ত হয়ে পড়ে, সে কিছুই বুঝতে পারছে না এখন সে কি করবে। অন্যদিকে দেখি সেনা বাড়িতে ফিরে খালি বাড়ি দেখে খুব মন খারাপ করে, কারণ তার অভ্যাস হয়ে গিয়েছিল বাড়ি ফিরে রায়কে দেখার। সে মনে করতে থাকে বাড়ি ফিরে কিভাবে রায় তার সাথে এদিক ওদিক দৌড়াতো, তার সাথে কথা বলতো, তারা একসাথে খাবার খেত। সেনার পুরনো স্মৃতিও মনে পড়ে, ছোটবেলায় যখন সে ভুল পথে যেতে চাচ্ছিল তখন রায় তাকে সমর্থন দিয়েছিল এবং বেঁচে থাকার আশাও দিয়েছিল। সেনা সেই ক্যাবটির দিকে তাকায় যা ছোটবেলায় রায় তাকে দিয়েছিল এবং সে রায়ের অন্যান্য জিনিসের সাথে আবর্জনার মধ্যে সেটিও ফেলে দেয়। অনেকটি দৃশ্যে বঙ্গনের সহকারী তাকে বোঝাচ্ছে যে তারা জেহিকে বিশ্বাস করতে পারে না। জেহি আগেও এই তদন্তে বহুবার মিথ্যে বলেছে। তারা জানে না জেহি সঠিক মানুষ কিনা, তাদের উচিত তার বিরুদ্ধে দ্রুত গ্রেফতারি পরোয়ানা জারি করা। কিন্তু বঙ্গন বলে তারা বারবার আলাদা আলাদা মানুষের উপর সন্দেহ করতে পারে না, তারা একজন মানুষের উপর সন্দেহ করছে, সে হলো রায়। এখন শেষ পর্যন্ত সেই থাকবে, তাকে দোষী প্রমাণ করা তাদের কাজ। আরেক দৃশ্যে আমরা দেখি জেহি কোম্পানির সিওর সাথে কথা বলছে, সে সব ছেলেদের চুক্তি সম্পর্কে কথা বলছে। সিও তাকে বলে, তুমি কি আগে থেকে সব জানা ছিল না যে এসব ওসাং করেছে? আমরা শুধু এটুকুই জানতে পারি। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি রায়ের কাছে একটি চিঠি আসে যাতে লেখা সেনা এখন তার উকিল নয়। সে ভাবনায় পড়ে যায়, সে ফোন বের করে সেনাকে মেসেজ করবে ভাবে, কিন্তু আবার ফোন রেখে দেয়। তারপর আমরা দেখি রায়ের সাথে মিলতে একজন উকিল আসে। রায় জিজ্ঞাসা করে, সেনা কি আপনাকে আমার নাম্বার দিয়েছে? উকিল বলে, হ্যাঁ, যখন তারা আপনার মামলাটি ছেড়ে দিল তখন তারা আমাকে সুপারিশ করেছিল যদি রায়ের কোনো আইনি পরামর্শ দরকার হয় সে যেন তাকে জিজ্ঞাসা করে। রায় বলে তার কোনো উকিলের দরকার নেই। সে যেতে থাকে পার্কিং লটে, দেখে সেখানে হেজেও এসেছে। হেজে এবং রায় গাড়িতে বসে কথা বলে। হেজে জিজ্ঞাসা করে, তুমি কেন সেই উকিলকে তোমার মামলা নিতে বললে না? তখন জানা যায় সেই উকিল হেজে পাঠিয়েছিল। হেজে বলে, আমি ভেবেছিলাম যদি তুমি জানতে পারো আমি উকিল পাঠিয়েছি তাহলে তোমার খারাপ লাগতে পারে। রায় বলে, তোমার যখন জানা ছিল আমার খারাপ লাগবে তখন তুমি এমন করলেই বা কেন? হেজে বলে, সানা আমার সাথে দেখা করতে এসেছিল। সানা আমাকে বলেছিল তোমার জন্য একজন ভালো উকিল খুঁজে দিতে। হেজে রায়কে বলে, তুমি কি চাও না আমি তোমাকে সাহায্য করি? এটা ভাবো, তোমার একজন বন্ধু তোমাকে সাহায্য করছে। রায় বলে, না, তুমি পারবে না, কারণ তুমি যদি আমার কোনো সাহায্য করো তুমি তার বদলে কিছু না কিছু প্রত্যাশা করবে, আর এখন আমার কাছে কাউকে দেওয়ার মতো কিছুই নেই, তাই এখানেই থামো। কথা বলে সে গাড়ি থেকে নামতে যায়। তখন হেজো বলে, এসব সেনার জন্য তাই না? তুমি তাকে পছন্দ করো। রায় হেজোর দিকে তাকায়, কিছু বলে না এবং গাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু হেজো বুঝতে পারে এবং সে কাঁদতে থাকে। অন্যদিকে আমরা দেখি সেনা বাড়িতে ওষুধ খাচ্ছে, তখন সেখানে চুংজে আসে। সে তার খোঁজ খবর নেয়। সেনা বলে, আমি ঠিক আছি। চুংজে বলে, কিন্তু তোমাকে ঠিক দেখাচ্ছে না, তুমি কিছু খাও না, ঘুমাও না, শেষ এটা কতদিন চলবে? আমি আর দেখতে পারছি না, যদি ভালো না লাগে অন্তত বিশ্রাম নাও। ভালো আছে এমন ভান করা ছেড়ে দাও। সেনা বলে, যদি আমি বিশ্রাম নেই তাহলে খুব বেশি ভাবতে শুরু করব। যদি ভাবি তাহলে আমি আফসোস করব, আর যদি আফসোস করি তাহলে তো জানোই আমি নিজেকে সামলাতে পারবো না। চুংজে বলে, তাহলে আমি আছি না। একথা শুনে সেনা উঠে দাঁড়ায় এবং কোথাও যেতে থাকে। চুংজে তার হাত ধরে ফেলে এবং বলে, তুমি কি আমাকে দেখতে পাও না আমি তোমাকে কতটা ভালোবাসি? তোমার কঠিন সময়ে তুমি কি চাও না চাও আমি তোমাকে সাহায্য করি। সেনা তার হাত ছাড়িয়ে নেয় এবং বলে, চুংজে, আমি ভালো করে বুঝতে পারি তুমি কি বলতে চাইছো, কিন্তু আমরা দুজন বন্ধু ছাড়া আর কিছুই হতে পারি না। একথা বলে সে চলে যায়। আমরা দেখতে পাই চুংজেকে, যার মন প্রচন্ড খারাপ হয়ে গিয়েছে। সানা বাড়ি থেকে বেরিয়ে আসে এবং স্মরণ করে যখন তার বাবা মা দুজনে চলে গিয়েছিল তখন সে তাদের কবর দেখতে যেত, সেখানে তার চুংজের সাথে দেখা হতো। সেও তার বাবা মাকে মনে করতে আসতো, সেখানে তাদের বন্ধুত্ব হয়েছিল। যখন সে চুরি করতে গিয়ে ধরা পড়েছিল তখন তার উকিল ছিল না, স্যানে তাকে সাহায্য করেছিল। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি স্যানার জানা যায় চুংজের থাকার কোনো জায়গা নেই। স্যানা তাকে তার বাড়ির নিচে একটি খালি ঘর দেয়। এভাবেই তারা একে অপরকে জানতো। অন্য দৃশ্যে আমরা দেখি স্যানা অফিসে মন দিয়ে কাজ করছে, কিন্তু বাকি সবাই স্যানার অবস্থা নিয়ে চিন্তিত।
সবাই এই নিয়ে কথা বলছে। দূর থেকে সেনার বসও কথাগুলো শুনছে। রাতে সে সেনার কেবিনে গিয়ে বলে সে তার সাথে কথা বলতে চায়। সেনা এবং তার বস একসাথে কফি পান করতে করতে কথা বলে। সেনার বস বলে সে খুবই আশ্চর্য হয়েছে যে সেনা এই মামলা ছেড়ে দিয়েছে। সেনা বলে আমি আমার ক্লায়েন্টের কাছে একটি মিথ্যা বলেছি যা আমার বলা উচিত ছিল না, যার কারণে আমাকে মামলা ছাড়তে হয়েছে। বস তাকে বলে যেহেতু তুমি মামলাটি ছেড়েছো, আমি তোমাকে কিছু বলতে চাই। সে বলে তাদের ফার্ম রায়ের কোম্পানি গোল্ড এন্টারটেনমেন্টের সাথে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে, কারণ তার বস জানতে পেরেছে সেই কোম্পানি অনেক অপরাধ করেছে। তাদের কাগজপত্র এক কথা বলে, তারা অন্য কাজ করে। তারা অনেক চুক্তিও ভেঙেছে। একথা শুনে সেনা আরো হতবাক হয়। তারপর আমরা দেখি সেনা অফিস থেকে বেরিয়ে আসে। যেমাত্র সে বিল্ডিং থেকে বেরোয় সেখানে রায় দাঁড়িয়ে থাকে। সেনাকে দেখেই সে কোথাও লুকিয়ে যায়। তারপর সে সেনার পিছনে সেনা একটি জায়গায় বসে এবং রায়কে ফোন করে। রায় কিছু দূরত্বে দাঁড়িয়ে থাকে। রায়ের ফোন বাজে এবং সেনার নাম দেখে সে ফোন কেটে দেয়। এরপর সেনা সেখান থেকে হাঁটতে শুরু করে। সে ট্যাক্সি নিয়ে সেই পিয়ানোর জায়গায় যায় যেখানে রায় তাকে পিয়ানো বাজিয়ে তার গান শুনিয়েছিল। সেনা একটি সুর বাজানোর চেষ্টা করে, এটা ছিল রায়ের গানের সুর। তারপর সে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল। সে হোঁচট খাচ্ছিল কারণ সে নেশায় ছিল। সে রায়ের গান গাইছিল। তারপর সে বাড়ি পৌঁছে যায়। বাড়ির বাইরে রায় দেখে সেনা তার সব জিনিস বাইরে ফেলে দিয়েছে। রায় সে আবর্জনার মধ্যে সে লাল টুপিটিও দেখতে পায় যা ছোটবেলায় সে সেনাকে দিয়েছিল। সেনা বাড়ির ভেতরে আসে এবং বিছানায় শুয়ে পড়ে। সে শুধু রায়ের কথাই ভাবছে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে সে সেখানে। রাতে তার ফোন বাজে কিন্তু সে ঘুমিয়ে পড়েছিল বলে ফোন তুলতে পারে না। অন্যদিকে আমরা দেখি হেজো তার বাবার সাথে কথা বলছে। হেজোর বাবা তাকে বলে তুমি রায়ের জন্য একটি উকিল নিয়োগ করেছ। এ কথাটি তার বাবার একদমই ভালো লাগে না। তিনি তাকে আবার মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিতে চান। কিন্তু হেজো বলে আপনি আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিয়েছিলেন, সেখানে আমি কিছুই করতে পারলাম না। সেখানে শুধু ভান করছিলাম আমি খুশি আছি, কিন্তু ভেতর থেকে আমি একদমই খুশি ছিলাম না। সে তার বাবাকে অনুরোধ করে যদি আমাকে ভালোবাসেন তাহলে এমন করবেন না। আরেক দৃশ্য আমরা দেখি কিছু পুলিশ জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। তখন তারা বিশ্রাম নেওয়ার জন্য রাস্তার পাশে গাড়ি দাঁড় করায়। তারা দেখতে পায় একটি গাড়ি খাদে পড়ে আছে এবং আমরা জানতে পারি সেই গাড়ির ভেতরে জেহিও আছে। অন্যদিকে আমরা দেখি রায়ের কাছে ইয়ংবিনের ফোন আসে। ইয়ংবিন তাকে কিছু বলে। আরেকদিকে একজন গোয়েন্দা সানাকে ফোন করে এবং বলে জেহিকে পাওয়া গেছে। আমরা রায়কে হাসপাতালে দেখি। সে দৌড়ে হাসপাতালে যাচ্ছে এবং দৃশ্য পরিবর্তন হয়। রাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। সানা বাড়ি ফিরে আসে। তখন বাড়ির বাইরে সে দেখে রায় বসে আছে। সে বৃষ্টিতে ভিজছে। সানা তার কাছে এগিয়ে গেলে রায় সেখানে অজ্ঞান হয়ে পড়ে। এর সাথে সাথে এপিসোড 7 শেষ হয়। পরবর্তী এপিসোডগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।